যাওয়া ঘটনা তুলে ধরা। এখানে অলৌকিক ঘটনা এবং ভৌতিক অভিজ্ঞতাগুলোকে স্টোরি টেলিংয়ের মাধ্যমে তুলে ধরা হয় এবং ঘটনাগুলো অনুভব করতে হেডফোন ইউজ করবেন। আজকে 8 নম্বর এপিসোডে আমরা এসেছি একটি বড় ঘটনা নিয়ে, যেটা বাঙালি প্রেতাত্মা শঙ্খিনীকে কেন্দ্র করে। শঙ্খিনীর শক্তি ও মায়া যে কতটা প্রবল আর তার হাত থেকে নিস্তার পাওয়া কতটা যে দুর্গম হতে পারে, সেই ঘটনাই বলবো। আজকের অভিজ্ঞতাটা পাঠিয়েছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থেকে অনির্বাণ মাঝি। সে কালীতলার মাঠ থেকে প্রোগ্রাম দেখে বাড়ি ফেরার সময় কিভাবে একটি শঙ্খিনীর কবলে পড়ে, আর কিভাবেই বা শঙ্খিনীটি তাকে বশে এনে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিল, এবং অবশেষে সে কিভাবে স্বয়ং মৃত্যুর মুখ থেকে ফিরল, সেই ঘটনাই বলবো। পুরো ঘটনাটা অনির্বাণ খুব সুন্দরভাবে আমাদের লিখে পাঠিয়েছে, এবং আজকের ঘটনাটা একটু বড় হতে চলেছে, তাই জন্য সাসপেন্স শেষ পর্যন্ত থাকবে। তোমরা তৈরি হয়ে যাও হেডফোন নিয়ে, এবার চলো সরাসরি গল্পে। হ্যালো অর্ঘ্য, আমি অনির্বাণ পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থেকে লিখছি। প্রথমেই ধন্যবাদ জানাই এই ঘটনাটা শোনানোর জন্য। ঘটনাগুচ্ছ খুব পুরনো না হলেও প্রথম এপিসোড থেকেই দেখছি। এখন প্রত্যেক শনিবার ঠিক রাত 10টায় একটা করে এপিসোড শোনার অভ্যাস হয়ে গেছে। তোমার গলায় ঘটনাগুচ্ছের সত্য ঘটনাগুলো জীবন্ত হয়ে ওঠে। এইভাবেই এগিয়ে যাও। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার চ্যানেল আরও অনেক বড় হোক, এবং পরিবারের সকল সদস্যকে অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আমি আমার ঘটনা শুরু করছি। ঘটনা শুরু করার আগে আমি একটা কথা জানতে চাই, কোনো মানুষ কি নেগেটিভ এনার্জি অনুভব করতে পারে? কেন জানি না, আমি ছোট থেকেই নেগেটিভ এনার্জি অনুভব করতে পারি, এবং তার সাথে এমন কিছু কিছু জিনিস দেখতেও পারি। আজকে আমার জীবনে তেমনই একটি সত্যি ঘটনা বলবো। এবার ঘটনায় আসি। সালটা ছিল 2012, সম্ভবত শীতকাল, ওই জানুয়ারি হবে। তখন আমি কলেজের লাস্ট ইয়ারে পড়ি। হঠাৎ আমার শরীর খারাপ হওয়ার কারণে কিছুদিনের ছুটি নিয়ে বাড়িতে আসি, এবং বাড়িতে আসার কিছুদিনের মধ্যেই আমি একটু সুস্থ বোধ করি। আমাদের গ্রামের 2 গ্রাম পর একটি গ্রাম আছে। বিশেষ কোনো কারণবশত আমি গ্রামের নামটি গোপন রাখলাম। ওই জানুয়ারি মাস বা বাংলার পৌষ মাসের কোনো এক তিথিতে রটন্তী কালী পুজো অনুষ্ঠিত হয়, এবং সেই উপলক্ষে 3-4 দিন ধরে একটি মেলা বসে। আমাদের গ্রুপে আমরা 4 জন বন্ধু ছিলাম, কিন্তু কিছুদিন আগেই আমাদের এক বন্ধু মারা যায়। আমরা 4 জন এত ভালো বন্ধু ছিলাম, তখন লোকেরা আমাদের দেখলেই বলতো আমরা যেন 4 ভাই। আমি, পবিত্র, বিশ্বজিৎ আর বাপি, কিন্তু এখন আমরা 3 জন। এদের মধ্যে আমার সব থেকে প্রিয় ও কাছের বন্ধু ছিল পবিত্র, যে আজকে আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। একদিনের ঘটনা, সেদিন আমার বাড়ির সবাই আমার এক নিকট আত্মীয়ের বাড়িতে ঘুরতে গিয়েছিল, কিন্তু আমি কোনো কারণবশত যাইনি। তাই বাড়ির লোক আমায় বলে গিয়েছিল যে আজ রাতে আর ফেরা হবে না, তাই তুই সাবধানে বাড়ি থাকিস। আমি তাদের নিশ্চিন্ত করে বলি যে ঠিক আছে, কোনো চিন্তা করো না, আমি সাবধানেই থাকবো। এই শুনে তারা চলে যায়। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, আর ঘরে আমি একা। তাই ভালো লাগছিল না বলে আমার প্রিয় বন্ধু পবিত্রকে ঘরে আসার জন্য বলি, এবং সে আস্তে আস্তে ওই সন্ধে হয়ে যায়। তারপর পবিত্রর সাথে হাসি মজা গল্প করতে করতে কথায় কথায় ও আমায় জানায় যে আজকে কালীতলার মাঠে রাতের বেলায় প্রোগ্রাম আছে, তাই আমরা সব বন্ধুরা মিলে দেখতে যাব, আর ও আমাকেও জোর করে দেখতে যাওয়ার জন্য। আমি ভাবলাম বাড়িতে কেউ নেই, যাই গিয়ে একটু প্রোগ্রাম দেখে আসি। যেমন বলা তেমন কাজ। তাই ঠিক রাত 10টার সময় সবাই খাওয়া দাওয়া করে দেখা করি, এবং 4 বন্ধু ও 2 ভাই মিলে 3টে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম প্রোগ্রাম দেখতে।
আমরা যেই গ্রামে দেখতে যাব ওই গ্রামে যাওয়ার রাস্তার বর্ণনা দিয়ে রাখি। পুরো শুনশান ফাঁকা রাস্তা, কোনো ঘর বাড়ি নেই বললেই চলে। রাস্তার এক সাইডে লম্বা খাল আর কিছুটা ছাড়া ছাড়া বিশাল বিশাল বটগাছ, আর অন্য সাইডে ধান ক্ষেত ও কিছুটা পাট ক্ষেত রয়েছে, এবং তারপর ভগবান মহাদেবের একটা বড় মন্দির। আমরা সবাই মিলে সাইকেল চালিয়ে কালীতলার মাঠে পৌঁছালাম। তখন প্রায় 11:15 বেজে গেছে। যথারীতি প্রোগ্রাম দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল, তাই আমি সবাইকে বললাম, ভাই এবার বাড়ি চ, অনেক রাত হয়ে গেল। তার মধ্যেও তোরা তো জানিস ওই রাস্তাটা সেরকম একটা ভালো না। কিন্তু ওরা কেউ আমার কথা শুনল না। বলল যে, তোরা এত ভয় কিসের, আমরা এতজন মিলে যাব, ও কিছু হবে না, তাই সবাই প্রোগ্রাম শেষ করেই যাব। ওদের কথা শুনে আমার খুব রাগ হলো, তাই আমার বাড়ির পাশে যেই ভাইটা থাকে আমি ওকে জিজ্ঞাসা করলাম, কিরে তুই বাড়ি যাবি তো? ভাইটা বলল, হ্যাঁ দাদা চলো, অনেক দেরি হয়ে গেছে। সেই জন্য ওদের কিছু না জানিয়ে আমি ভাইটাকে এবং আমার সাইকেল নিয়ে ওইখান থেকে চুপচাপ বেরিয়ে আসি। আমরা দুইজন বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করি। আমার এক হাতে সাইকেল এবং অন্য হাতে মোবাইলের টর্চ জ্বালিয়ে দুজন মিলে গল্প করতে করতে হাঁটছি। তখন শীতের রাত, তাই রাস্তা ছিল জনমানবহীন এবং ঘন কুয়াশায় মোড়া। কিন্তু সেই দিন ছিল পূর্ণিমা, তাই চাঁদের আলো ঘন কুয়াশার চাদর ভেদ করে রাস্তা, ধান ক্ষেত এবং বটগাছের কিছুটা অংশ দৃশ্যমান করে তোলে। আর তার সাথে ঝিঝি পোকার ডাক ও শেয়ালের ডাকে আমার কান দুটো এতক্ষণে অভ্যস্ত হয়ে গেছে। তখন প্রায় 1:45 হবে। নিশুতি রাত আর গা ছমছমে পরিবেশ। যে পাট ক্ষেতের কথা বলেছিলাম সেই পাট ক্ষেত পেরিয়েই কিছুটা গেলেই বটগাছ। তাই পাট ক্ষেত পেরিয়ে আসার পর চাঁদের আবছা আলোয় মনে হলো কেউ একজন বটগাছের তলায় দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম বটগাছ থেকে ঝুড়ি নেমে চারদিকে ছড়িয়ে আছে বলে আমার এমনটা মনে হচ্ছে, কিন্তু না। বটগাছের কাছে একটু এগোতেই চাঁদের আবছা আলোয় যা দেখলাম, সাদা শাড়ি পরা কেউ একজন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর তার চুলগুলো যেন মাথা থেকে পা পর্যন্ত নেমে গেছে, আর পাশে কিছু পোড়া কাঠ পড়েছিল। ঠিক মৃতদেহ সৎকারের পর যেমন কাঠগুলো আধপোড়া অবস্থায় থাকে ঠিক সেরাম, এবং সমস্ত কাঠগুলো জুন ঘাসের দড়ি দিয়ে বাঁধা ছিল। তখন আমার হৃদস্পন্দন বেড়ে গেল এবং মনে হতে লাগলো মাথা থেকে পা পর্যন্ত যেন আস্তে আস্তে অবশ হয়ে যাচ্ছে। তৎক্ষণাৎ আমি ভাইটাকে বললাম, সাইকেলে চেপে বসে আমায় চেপে ধর এবং অন্য হাতে টর্চ লাইট জ্বালিয়ে আমায় রাস্তা দেখা। তখন ভাইটা বলল, দাদা কি হয়েছে, তুমি হঠাৎ করে এরম করছো কেন? পরক্ষণেই আমি বললাম, ভাই তুই তাড়াতাড়ি সাইকেলে চেপে বস, আমি যা বলছি শোন, আমি তোকে সমস্তটা পরে বলছি। কিন্তু ও একের পর এক প্রশ্ন করে যাচ্ছিল। এবার বলল যে, দাদা তুমি চিন্তা করো না, আমি নাপিত বাড়ির ছেলে, দাঁড়াও এক্ষুনি একটা বিড়ি জ্বালাচ্ছি, বিড়ি টানতে টানতে ঠিক চলে যাব, কিচ্ছু হবে না। এবার আমি একটা ধমক দিয়ে বলি, তুই যা ইচ্ছে টান, তাড়াতাড়ি আগে সাইকেলে বস, এবং বলি যে বট গাছের সাইড দিয়ে যখন যাব তখন বট গাছের দিকে তুই একবার তাকাস, তাহলেই বুঝতে পারবি আমি কেন বলছি। ও বলল, ঠিক আছে। তারপর আমরা যখন সাইকেল চালিয়ে বট গাছের তলা দিয়ে জাস্ট ক্রস করছি, তখন ওই অবয়বটা সুন্দর মিষ্টি কণ্ঠে বলল, শোনো না, আমার এই কাঠের বোঝাটা একটু আমার মাথায় তুলে দেবে, দাও না গো। এইভাবে 3 বার বলে। আমি তখন ওই অবয়বটাকে বলি, এখন সময় নেই, তুমি অন্য কাউকে বলো। এই বলে আমরা এগোতে থাকি এবং ভাইটাকে বলি, যাই হয়ে যাক না কেন তুই সাইকেল থেকে নামবি না আর ভগবানের নাম করতে থাক। তারপর ঘটল আর একটা ঘটনা। আমরা কিছুতেই সাইকেল নিয়ে এগোতে পারছি না। আমি
প্রাণপণে গায়ের সমস্ত জোর লাগিয়ে সাইকেলে প্যাডেল করছি, কিন্তু কোনো এক অদৃষ্ট শক্তি আমার সাইকেলকে আর এগোতে দিচ্ছে না। আর সামনে ওই মেয়েটা বগল দাবা করে কাঠের বোঝা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল এবং সামনের দিকে তাকিয়ে তাকিয়েই আমাদের বলছে যে কাঠের বোঝা দুটো নিয়ে চল। ওনাকে যে পাশ কাটিয়ে যাব তারও কোনো উপায় নেই, কারণ রাস্তাটা যেমন সরু ছিল তেমন সেই মহিলাটা দুই হাতে কাঠের বোঝা নিয়ে রাস্তা জুড়ে যাচ্ছিল এবং আমরা প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে ভগবানের কাছে প্রাণ ভিক্ষা চাইছি। তখন আমার মনে পড়ল বটতলা পেরিয়েই খালপাড়ে একটি শিব মন্দির আছে। তাই আমার প্রথম লক্ষ্য হয়ে গেল যে কোনোভাবেই হোক ওই শিব মন্দিরেই আমাদের আগে পৌঁছাতে হবে। তুমি বিশ্বাস করবে না অর্ঘ্য, ওই বটতলা থেকে শিব মন্দিরের দূরত্ব 7 মিনিটের মতো, কিন্তু পুরো দমে সাইকেল চালানোর পরেও ওই 7 মিনিটের রাস্তা আমাদের পৌঁছাতে সময় লেগেছে প্রায় আধ ঘন্টা। তারপর কোনো রকমে মন্দিরের একদম কাছে গিয়ে আমরা সাইকেল ফেলে দৌড় লাগালাম মন্দিরের উঠোনের দিকে এবং বাঁশের বেড়া দেওয়া দরজা খুলে মন্দিরের উঠোনে গিয়ে ভেতরের দিকে ঢুকে বসলাম। আর তখন আমাদের দুজনের হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছিল, যেন প্রাণ যায় যায় অবস্থা। আর ওই অবয়বরূপী মেয়েটা মন্দিরের থেকে কিছুটা দূরে রাস্তার ওপারে কাঠের বোঝা নিয়ে বগল দাওয়া করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দিকে দেখছিল। আমরা ভাবছি আজ আর আমাদের বাড়ি ফেরা হবে না। এইসব ভাবতে ভাবতে রাত তখন 4:30 বেজে গেল। দেখলাম মন্দিরের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে আর ওই দিকে আছে একটি পাড়া। ওই পাড়ার একটা দাদু রোজ রাত 4:30 নাগাদ তার চায়ের দোকান খুলতে আসে এবং তার চায়ের দোকান একদম মন্দির লাগোয়াই ছিল। দোকানের সামনে এসে মন্দিরের দিকে তাকাতেই চিৎকার করে উঠে বলল, মন্দিরে চুরি হয়ে গেছে, চোর এসেছে, তাড়াতাড়ি সবাই বেরিয়ে এসো। তখন আমি গলা চিনতে পেরে দাদুকে বললাম, দাদু আমি পাশের পাড়ার শান্তিবাবুর নাতি। এই শুনে দাদু মন্দিরের দিকে এগিয়ে এসে আমায় ভালো করে দেখে এবং বলে যে, তোরা এত রাতে এখানে কি করছিস, আর তোরা মন্দিরেই বা ঢুকেছিস কেন? আমি তখন সব ঘটনা দাদুকে খুলে বললাম। আর পুরো ঘটনাটা শোনার পর দাদু আমাদের খুব বকাবকি করলো এবং যেটা বলল সেটা শোনার জন্য আমি অন্তত মোটেও প্রস্তুত ছিলাম না। দাদু বলল, রাত 12টার পর এই রাস্তা দিয়ে কেউ যাওয়া আসা করে না, কারণ এখানে শঙ্খিনীর বাস, তার ওপর আজকে পূর্ণিমা। তোরা কেন এসেছিস? তারপর দাদু আমাদের বলল যে, তোরা মন্দিরেই চুপ করে দাঁড়া, আমি যতক্ষণ না বলছি তোরা এক পাও মন্দিরের বাইরে রাখবি না। এই বলে দাদু নিজের দোকান থেকে একটি ছোট পিতলের ঘটি বার করে সোজা খালে নেমে গেল এবং খাল থেকে ওই ঘটিটিতে জল ভরে আবার মন্দিরে ফিরে এসে ঠাকুরের সামনে গিয়ে কী সব মন্ত্র বলে ওই জলের মধ্যে 3 বার ফু দিল। তারপর আমাদের ওই ঘটির জলটা একটু একটু করে খেতে বলল। যথারীতি দাদুর কথা অনুযায়ী আমরা সেটাই করলাম এবং ঘটির অবশিষ্ট জল নিয়ে দাদু মন্দির থেকে বেরিয়ে ওই রাস্তায় উঠে অকথ্য ভাষায় গালাগাল করতে করতে জলগুলো এদিক ওদিক ছেটাচ্ছিল। আমরা তখন কিছুই বুঝতে পারছিলাম না কি হচ্ছে না হচ্ছে, কিন্তু কিছুক্ষণ বাদে আমাদের সারা শরীর কাঁপিয়ে কেউ একজন বীভৎস কর্কশ গলায় বলল, আজ তোরা বেঁচে গেলি, এরপর আর তোদের ছাড়বো না। কিছুক্ষণ পর দাদু মন্দিরে ফিরে এসে আমাদের বলল যে, এখন আর কোনো ভয় নেই, তোরা বাড়ি যা। আমরা এতটাই ভয় পেয়েছিলাম যে দাদুকে বললাম, তুমি আমাদের গ্রাম পর্যন্ত ছেড়ে দিয়ে আসো না গো। আমাদের কথা মতো দাদু আমাদের বাড়ি ছেড়ে চলে যায়। সেই দিন আর কিছুই হয়নি, মোটামুটি ভালোভাবেই কাটলো কিছুদিন। ঘটনাটা হয়তো এখানেই শেষ হলে আমি মৃত্যুর মুখে নাও যেতে পারতাম, কিন্তু এমনটা হয়নি
এরপর যেই ঘটনাটা ঘটল সেটা শুধুমাত্র আমাকে নিয়েই। কিছুদিন পর সম্পূর্ণ সুস্থ হয়ে গেলে আমি পুনরায় কলেজে ফিরে যাই এবং বলে রাখি কলেজের পাশেই একটি মেস ছিল, যেখানে আমি একা একটি রুম ভাড়া করে থাকতাম। অসুবিধাটা শুরু হলো প্রথম দিন থেকেই, কারণ রাতের বেলা অপূর্ব সুন্দর সুবাস আর তার সাথে বেল ফুলের গন্ধে আমার ঘর হঠাৎই ভরে উঠত এবং রোজই কিছু বুঝে ওঠার আগে আমার চোখ ঘুমে ঢলে পড়তো, তাই আর জ্ঞান থাকতো না। আর সকালে ঘুম ভাঙার পর সারা শরীরে ব্যথা অনুভব হতো আর তার সাথে প্রচণ্ড ক্লান্ত লাগতো। কিছুদিন পর লক্ষ্য করলাম আমি দিন দিন রোগা হয়ে যাচ্ছি আর তার সাথে শরীরের বল আস্তে আস্তে কমে যাচ্ছে। ঠিক কেউ যেন রোজ রাতে এসে আমার শরীরের রক্ত চুষে খাচ্ছে। 1.5-2 মাস পর আমার ওজন 70 কেজি থেকে প্রায় 50 কেজিতে নেমে গেছিল এবং আমি আবারও অসুস্থ হয়ে পড়লাম। তাই আমায় বাড়ি নিয়ে এসে ডাক্তার দেখানো হলো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। রোজ রাতে আমার সাথে একই ঘটনা ঘটতে থাকে। আগে তো শুধু অপূর্ব সুবাসের সাথে বেল ফুলের গন্ধ পেতাম, কিন্তু এখন তার সাথে একটি মেয়েকেও দেখতে শুরু করলাম। কি অপূর্ব দেখতে, ঠিক যেন স্বর্গের অপ্সরা। সেই মেয়েটা যখন আমার ঘরে ঢুকতো ঠিক তখনই এক পলক তাকে দেখা মাত্রই আমি কেন জানি না জ্ঞান হারিয়ে ফেলতাম। তারপর আর কিছুই মনে থাকতো না। এরমভাবেই প্রায় 5-6 মাস কেটে গেল। এদিকে কোনো ডাক্তার কিছুই করতে পারছিল না। আমি দিন দিন জীর্ণ থেকে জীর্ণতর হয়ে যেতে লাগলাম। আমার চোখ মুখ দিন দিন ঢুকে যাচ্ছিল আর শরীরের হাড়গুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল চেহারার ওপর দিয়ে, এবং আমি বুঝতে পারছিলাম আর বেশি সময় হয়তো নেই আমার হাতে। আমি ধীরে ধীরে মৃত্যুর কাছে ক্রমশ এগিয়ে যাচ্ছি। আমার এখন রাতে একা একা শুতে খুব ভয় লাগে, তাই আমার ঠাম্মি বলল, ভাই আজ থেকে তোর কাছে আমি শোবো, তুই নিশ্চিন্তে ঘুমা, কোনো চিন্তা করিস না, আমি আছি। রাতের বেলায় রোজকারের মতো সেই মনোমুগ্ধকর সুবাস এবং বেল ফুলের গন্ধর সাথে একটি মেয়ে আমার ঘরে ঢুকছে দেখে আমার ঠাম্মি আঁশবটি নিয়ে তার দিকে তেড়ে যায়, আর তৎক্ষণাৎ আমার রুম থেকে যেন একটা ঝোড়ো হাওয়া বয়ে গেল। তারপর ঠাম্মি সব জানতে পেরে একটা বড় তান্ত্রিকের সাথে যোগাযোগ করে। উনি আমাদের বাড়ি এসে যা বললেন সেটা শুনে আমার বাড়ির লোকরা যেন আকাশ থেকে পড়ল। আমার মা কান্নাকাটি শুরু করে দিল। তিনি বললেন আমার নাকি আর বেশি দিন আয়ু নেই, আমার সব আয়ু কেড়ে নিয়েছে ওই মেয়ে রূপে শঙ্খিনীটি, আর কালকেই আমার শেষ দিন হতো যদি না আমার ঠাম্মি আমার সাথে থাকতো। এবং তিনি বললেন যে এই 6 মাসে শঙ্খিনীটি বিশাল শক্তিশালী হয়ে গেছে আর আমায় এক অদ্ভুত মায়ায় জড়িয়ে ফেলেছে, তাই তার একার পক্ষে এই কাজ করা কোনোভাবেই সম্ভবকর হবে না, তার গুরুদেবকেও লাগবে। এই বলে তিনি একটি মাদুলি আমার হাতে বেঁধে চলে যান। আর তারপর থেকে রোজ রাতে যেন আমাদের বাড়িতে ঝড় উঠত। সে কি বিভৎস কর্কশ গলায় চিৎকার, আমায় ওই তাবিজটা খোলার জন্য বারবার বলতে থাকতো। এই তাণ্ডব ভোর রাত পর্যন্ত চলত। প্রায় 5-6 দিন এরমভাবেই কেটে যায়। অবশেষে সেই তান্ত্রিকটি তার গুরুদেবকে নিয়ে আমাদের বাড়ি আসে এবং আমায় বেশ কিছুক্ষণ দেখার পর তিনি পরিষ্কার বলে দেয় যে আমার বাঁচার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এই শুনে আমার মা ঠাম্মা কান্নায় ভেঙে পড়ে এবং কাঁদতে কাঁদতে গুরুদেবের কাছে আমার প্রাণ ভিক্ষার অনুরোধ করে। তাই অনেক ভেবে গুরুদেব একটি উপায় বার করে, আর তিনি এটাও বলে যে যদি একটুও ভুল হয়ে যায় তাহলে আমার প্রাণ সঙ্গে সঙ্গে চলে যাবে। সবাই একটু দ্বিধাগ্রস্ত হলেও গুরুদেবের ওপর ভরসা রেখে একটু পরেই সবাই সম্মতি জানায়।
গুরুদেব বলে যে আগে আমাদের জানতে হবে ওই শঙ্খিনীটি আমার পেছন পেছন এসে কোন গাছে বাসা বেঁধেছে, তবেই আমাকে বাঁচানো সম্ভব, না হলে নয়। কিন্তু এতেও আর একটা শর্ত ছিল, সেটা ছিল আমরা যদি ভুল গাছ সিলেক্ট করি তাহলে শঙ্খিনীটি সঙ্গে সঙ্গে বুঝে যাবে। এবং এইসব বলার পর গুরুদেব ধ্যানে বসলেন। প্রায় 1 ঘন্টার মতো সময় নিয়ে তিনি আন্দাজ করতে পারলেন আমাদের বাড়ির পেছনের দিকে একটি চাপা গাছে সেই শঙ্খিনীটির বাস হওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু চাপা গাছটা এখন আর না থাকলেও তার কাণ্ডটা মাটি থেকে বেশ অনেকটাই বাইরে বের করা আছে। তাই গাছের কাণ্ডের কাছে খুঁড়তেই একটি পোড়া কাঠ দেখা গেল, আর তার সাথে একটি লম্বা শেখরও পাওয়া যায়। গুরুদেব সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন ওই কাণ্ড সমেত পুরো লম্বা শেকড়টা কুড়ুলের এক কোপ দিয়ে উপড়ে ফেলতে। তারপর আমি যেটা দেখলাম, জানি না কেউ বিশ্বাস করবে কিনা, নিজের চোখে দেখলাম কুড়ুলের এক কোপ মারতেই বেশ কয়েক ফোঁটা রক্ত বেরিয়ে এলো চাপা গাছের কাণ্ডটার ভিতর থেকে। এই দেখে আমরা খুব ভয় পেয়ে গেলাম, কিন্তু গুরুদেব এবার আমাদের আশ্বস্ত করে বললেন যে আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, এবং যত তাড়াতাড়ি সম্ভব আমায় একটা ভালো ডাক্তার দেখিয়ে নেওয়ার জন্য তিনি পরামর্শ দিলেন। এবং সেই শেকড়টা কিছু অংশ কেটে তিনি আমার হাতে বেঁধে আমায় আশীর্বাদ করে চলে যান। তারপর আমি মাত্র 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই আগের মতো চনমনে হয়ে উঠি। কিন্তু এই স্মৃতিটা এখনও আমি ভুলতে পারিনি, আমার মনের মধ্যে গেঁথে রয়ে গেছে। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। ভালো লাগলে ঘটনাগুচ্ছ পরিবারের সকলকে পড়ে শোনাবার অনুরোধ রইল, এবং কিছু ভুল ত্রুটি হলে নিজের মতো করে সংশোধন করে নিও। এই হলো অনির্বাণের সাথে ঘটে যাওয়া একটি মারাত্মক অভিজ্ঞতা। এর মাধ্যমে আমরা জানতে পারি শঙ্খিনী কতটা শক্তিশালী আর মায়াবিনী হতে পারে, এবং ঘটনাগুচ্ছের উদ্দেশ্য শুধুমাত্র ভৌতিক অভিজ্ঞতাই শোনানো নয়। এই ঘটনাগুলোর মাধ্যমে সবার কাছে সাবধান বার্তা পাঠিয়ে এটাই তুলে ধরা যেন এরা মর্মান্তিক ঘটনা পরবর্তীকালে আর কারোর সাথে না ঘটে। যাই হোক, এই ঘটনাটা আমার দারুণ লেগেছে। তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে, এবং অনির্বাণের কাছ থেকে এরম আরও গ্রাম বাংলার ঘটনা শুনতে চাও কিনা সেটাও কমেন্ট করো। আর আমাদের সকল সদস্যের তরফ থেকে অনির্বাণকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ঘটনা আমাদের পাঠানোর জন্য। এবার যাব আমরা এপিসোড 7-এর কমেন্ট সেকশনে। প্রথম কমেন্ট করেছে অ্যানি 2.0 গেমিং। আই এম দ্য ফার্স্ট ওয়ান হেয়ার, ইয়োর ভয়েস আর সুপার। কৃষ্ণা, দারুণ লাগলো দুটো ঘটনাই। ফার্স্টের ঘটনাটা ভয়ের ছিল খুব, আর সেকেন্ডের ঘটনাটা ভয়ের না হলেও খুব ইন্টারেস্টিং লেগেছে। আজ এই বৃষ্টির ওয়েদারে তোমার গলায় ভূতের ঘটনা পুরো পারফেক্ট কম্বিনেশন। এইভাবেই এগিয়ে যাও। লটস অফ লাভ ফর ঘটনাগুচ্ছ ফ্যামিলি। মোনালিসা চ্যাটার্জি, দারুণ, অসাধারণ, এক কথায় অপূর্ব। নীল শ্যাম, অসাধারণ। পিয়ালিদি, অ্যাজ ইউজুয়ালি দারুণ। তোর ভয়েসে আমার ঘটনাটা শুনতে বেশ লাগলো, যেন মনে হচ্ছিল যে সামনে থেকে দেখছি। অনেক থ্যাঙ্কস তোকে, আরও এগিয়ে যা, আর আই এম ওয়েটিং ফর দ্য নেক্সট ওয়ান। পিয়ালিদিরও একটি গল্প আছে যেটি আগের এপিসোডের ফার্স্ট স্টোরিতে বলেছিলাম, অর্থাৎ এপিসোড 7-এর ফার্স্ট স্টোরি। সুষমা, খুব সুন্দর ছিল দুটো ঘটনাই, অসাধারণ লাগলো অর্ঘ্য। এইভাবেই প্রত্যেক শনিবার আরও সুন্দর সুন্দর ঘটনা পাওয়ার আশায় রইলাম। ঘটনাগুচ্ছ আরও বড় হোক। আই লাভ ঘটনাগুচ্ছ ফ্রম নন্দীগ্রাম। এবং সুষমার ঘটনাটা তোমরা খুব পছন্দ করেছো, তাই যারা সুষমার ঘটনা দেখেনি তাদের বলছি 3rd এপিসোডের সেকেন্ড স্টোরি এবং 6th এপিসোডের ফার্স্ট স্টোরি সুষমার ঘটনা যারা দেখেনি তারা দেখে নাও। সরস্বতী রথীন্দ্র স্যার লিখেছে নাইস স্টোরি টেলিং ব্রো, সুপার। রথীন্দ্র স্যারেরও একটি ঘটনা আছে যেটা আমি 5th এপিসোডের সেকেন্ড স্টোরিতে তুলে ধরেছি। টুসিদি লিখেছে আবারও একবার তোর উপস্থাপনায় মুগ্ধ হলাম, ঘটনাগুচ্ছর জন্য শুভকামনা রইল। জগন্নাথ জানা, দারুণ। এবং জগন্নাথ দ্বারাও একটি ঘটনা আমি তুলে ধরেছি, সেটি হচ্ছে 6th এপিসোডের সেকেন্ড স্টোরি। অসংখ্য ধন্যবাদ সবাইকে, তোমাদের এতটা সাপোর্ট আর এঙ্গেজমেন্টের জন্যই আমি মোটিভেশন পাচ্ছি তোমাদের পছন্দ মতো ঘটনা তুলে দেওয়ার।
এবং খুব তাড়াতাড়ি একটা বড় অ্যানাউন্সমেন্ট হতে চলেছে, যার জন্য আমি খুবই এক্সাইটেড। এবং বলে রাখি, তোমাদের সাথেও যদি এরম কোনো ঘটনা ঘটে থাকে বা এরম কোনো সত্য ঘটনা শুনে থাকো, তাহলে আমায় পাঠাতে পারো। ঘটনা পাঠাতে আমায় মেইল করতে পারো ঘটনাগুচ্ছ@gmail.com-এ, বা ঘটনাগুচ্ছের ফেসবুক পেজের ইনবক্সে লিখে পাঠাতে পারো, কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও তোমার ঘটনা পাঠাতে পারো। সমস্ত লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে এবং টেক্সট ফরম্যাটে স্ক্রিনেও দেওয়া আছে। এবং ঘটনাগুলো কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো এবং ঘটনাগুচ্ছকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে দিও, যাতে পরবর্তী ভিডিও ছাড়লে তোমার কাছে তার নোটিফিকেশান চলে যায়। তো দেখা হচ্ছে পরের শনিবার ঠিক রাত 10টায়। ততক্ষণ রাধে রাধে।